ইন্দ্র কুমারকে এবার পুজোতে এনে ছোট রানীমার সমস্ত কারসাজি ধরবেন ফুলকি। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো লাবু তমালকে বলছে ফুলকি আসেনি এখনো। তখন তমাল বলে আর ফুলকি ও ঘরেই বসে আছে। তখন আদি বলে বুঝতে পেরেছি রোহিতদার চলে যাওয়াটা ফুলকি কিছুতেই মেনে নিতে পারছে না। উপর থেকে সবটা দেখালো ভিতর থেকেও ভেঙে একবার একাকার হয়ে গিয়েছে। আদি তখন বড় রাজাবাবুকে বলে জ্যাঠামশাই আমরা তো সবাই আছি, এবার আপনাদের যা করার করে ফেলুন। তখনই দেখা যায় ফুলকি ডাকডুল বাজিয়ে চলে আসে। ফুলকিকে দেখে তো সবাই অবাক হয়ে যায় আর অনেক খুশি হয়ে যায়। তখন ফুলকি বলে আরে বাবা সবাই চুপচাপ কেন, এটা কি পুজোর বাড়ি? কোনো ঢাক বাজছে না কাসর। এমন একটা পুজোর বাড়ি হলে হয়। আমাদের নবাবগঞ্জ তো পুজো মানে অনেক আনন্দ, এখানে তো কিছুই হচ্ছে না। তখন ফুলকি তমালকে বলছে তমাল দাদা আমরা না 4 দিন কত নাচ করতাম, ওদেরকে বলো না রাজমহল কেন বাদ থাকবে। আরে বাবা মজা তো করতে হবে নাকি। তখন বড় রানীমা কান্না করতে থাকে, বলছে আমি জানতাম ফুলকি তুই ঠিক আসবি, আমার ফুলকি ঠিক আসবে। আমি তো ফুলকিকে এভাবে দেখতে চেয়েছিলাম। বাবা নৃসিংহদেব মুখ তুলে চেয়েছেন, মা দুর্গা মুখ তুলে চেয়েছেন। ঠাকুরমশাই তখন বলছে এই তো রাজকুমারী চলে এসেছে, এবার হইচই শুরু হবে। রাজমহলে পুজো বলে কথা, রাজমহলে সব আচারের একটা একটা করে মানে আছে। এলাকার মঙ্গলের জন্যই তো পুজোটা করা হয়, আর রাজকুমারী না থাকলে পুজোটা কি করে হতো। ঠাকুরমশাই ফুলকিকে বলছে তুমি এসে গেছো মা, তোমার মঙ্গল করুক। বড় রাজাবাবু ফুলকিকে বলছে মারে তুই যে সব কষ্ট অতিক্রম করে বেরিয়ে আসতে পেরেছিস, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। চল এবার ঠাকুরমশাইয়ের সঙ্গে আমরা তাড়াতাড়ি করে আলোচনা করে নেই কখন কি করতে হবে। তখন ফুলকি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলতে চলে যায়। এদিকে লাভ অরণ্যকে বলতে থাকে তোমাকে অনেক ধন্যবাদ অরণ্য। তখন অরণ্য বলে আমাকে ধন্যবাদ কেন দিচ্ছেন। তখন লাভও বলে আমি জানি আজকে সব ক্রেডিট না তোমার, কারণ তুমি ফুলকিকে এমন কিছু বলেছ যার কারণে ফুলকি সব দুঃখ কষ্ট ভুলে এখানে আসতে পেরেছে। তোমাকে অনেক ধন্যবাদ অরণ্য। তুমি যদি ফুলকির পাশে এভাবে থাকো না তাহলে ও সব দুঃখ আস্তে আস্তে ভুলে যাবে। অর্ণব তখন বলে আমি তো থাকতে চাই, তুমি তো জানো রোহিত স্যার আর ফুলকি ম্যাডামের ঋণ আমি কোনো জীবনেও শোধ করতে পারবো না। এদিকে ছোট রানীমা নিজের অফিসে বসে খুব রাগ করতে থাকে। ইন্দ্রকে পাঠিয়েছে রুদ্র খোঁজ নিতে, ইন্দ্র এখনো আসছে না, সেটা ভেবে ভীষণ রাগ হতে থাকে। তখনই ইন্দ্র চলে আসে। ইন্দ্রকে দেখে ছোট রানীমা বলে কি রুদ্র কোনো খোঁজ পেয়েছো? আমি জানি তুমি রুদ্র খোঁজ পেয়েছো, রুদ্র খোঁজ পেলেই কিন্তু আমরা ফুলকিকে শেষ করতে পারবো। এখন যদি কেউ ফুলকিকে শেষ করতে পারে সেটা কিন্তু একমাত্র রুদ্ররূপ সানালই পারবে। বলো রুদ্ররূপ সানাল কোথায় আছে? ইন্দ্র মুখ বন্ধ করে রাখে। আর তখনই আশাভরি বলে তার মানে তুমি রুদ্ররূপ সানালকে খুঁজে পাওনি তাই তো, তুমি না আসলে কোনো কাজেরই নও। তখন ইন্দ্র বলে মা সবকিছু কিন্তু এত সহজ নয়, আমি না সব জায়গায় খোঁজ খবর নিয়েছি কিন্তু কোথাও রুদ্ররূপ সানাল নেই। এত কিছু কাণ্ড ঘটে গিয়েছে, তারপরে তোমার কি মনে হয় রুদ্ররূপ সানাল আমাদের চোখের সামনে থাকবে? আর এখন ওর সঙ্গে যোগাযোগ করে যাওয়াটাও একটু রিস্ক মনে হচ্ছে। যা শুনে ইন্দ্রের মা বলতে থাকে শোনো আমাকে না তুমি কোনো জ্ঞান দিবে না, আমি না এতদিন ধরে সংশোধনাগারে ছিলাম, আমার উপর দিয়ে যে কি গিয়েছে তোমার কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া নেই। সব থেকে বড় কথা হলো আমি ভিখারির মতন ওই ফুলকির সামনে নিরপেক্ষ হয়ে থাকতে পারবো না। আমাকে আমার সব কিছু ফিরে পেতে হবে, তার জন্য ফুলকিকে মরতে হবে। আর সেই কাজটা শুধুমাত্র রুদ্ররূপ সানালই পারে। যেভাবেই হোক আমাকে রুদ্ররূপ সানালকে পাওয়ার জন্য যা যা করতে হয় আমাকে কিন্তু তাই করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওর সঙ্গে আমাকে যোগাযোগ করতে হবে। ইন্দ্র তুমি তাড়াতাড়ি ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। ইন্দ্র বলছে আমি তো বললাম মা আমি অনেক চেষ্টা করেছি, আমার পক্ষে আর সম্ভব নয়। তখন ছোট রানীমা বলে তাহলে আর কি, চুপ করে বসে থাকি, অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। তবে আমার কেন জানি না মনে হচ্ছে রুদ্ররূপের কোনো স্ট্রং জায়গা নেই যেখানে নিরাপত্তা হয়ে থাকবে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসবে। ইন্দ্র তুমি না নজর রাখো এই যে পুজোর মধ্যে রুদ্ররূপ সানাল নিজে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে কিনা। অন্যদিকে দেখা যায় ঠাকুরমশাই ফুলকিকে সমস্ত নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে সিংহদেবের পুজো করতে হবে। এবার কিন্তু সিংহদেব নিজে এসে আমাদের পুজো গ্রহণ করবে। একথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। ফুলকি তো একাকিত্ব মনে সিংহদেবের পুজো করতে থাকে। তখনই ফুলকির বাবা বলে নে মা এই যে অস্ত্রগুলো দেখছিস, এই অস্ত্রগুলো দিয়ে মাকে তুই বরণ করে নে, তারপর হবে আমাদের মহাপুজো। এই কথা শুনে ফুলকি অস্ত্রগুলো নিয়ে এক এক করে সাজিয়ে দিতে থাকে আর মনে মনে প্রার্থনা করতে থাকে যাতে করে খুব দ্রুত খুঁজে পাওয়া যায় রুদ্ররূপ সানালকে, নিজের হাতের জন্য রুদ্ররূপ সানালকে শেষ করতে পারে। বিড়বিড় করে এসব কথা বলছে, সেটা ইন্দ্র দেখতে পেয়ে ছোট রানীকে বলে দেখছো মা ফুলকি কিছু একটা বিড়বিড় করছে, নিশ্চয়ই প্রার্থনা করছে যাতে রুদ্ররূপ সানালকে খুঁজে পাওয়া যায় এবং রুদ্ররূপ সানালকে যেন শেষ করতে পারে।
তার সাথে আমাদেরও, বুঝতে পেরেছো? তখনই ছোট রানীমা বলে, তুমি কি একদমই ফুলকির ভয়ে কাবু হয়ে গিয়েছো? আমার কথা না আমার একদম ভালো লাগছে না, খুব রাগ হচ্ছে ইন্দ্র। তুমি কি বলছো এসব? শোনো, ফুলকি আমাদের কিচ্ছু করতে পারবে না, তার আগে আমরা ফুলকিকে শেষ করে দিব। আর এখন এটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। তুমি কোনো দিকে না ভেবে শুধু রুদ্রপ সানালকে খুঁজে বের করার চেষ্টা করো, আর বাকি কাজ আমি দেখে নিব। এই বলে ছোট রানীমা সেখান থেকে চলে যায় আর মনে মনে বলে, আমি বুধনের আগেই তোমাকে শেষ করে দিব ফুলকি, তুমি কিছুতেই বাঁচতে পারবে না। অন্যদিকে ঠাকুরমশাই ফুলকিকে বলছে, আরও আচার অনুষ্ঠান তো বাকি আছে ফুলকি। তখন ফুলকি বলে, কি আচার অনুষ্ঠান? তখনই বড় রাজাবাবু ফুলকিকে বলে, এই রাজমহলের পুজোতে অনেক আচার নিয়ম অনুষ্ঠান রয়েছে, তোকে আমি সবকিছু বুঝিয়ে দিব মা। এগুলো তো সকলে মঙ্গলের জন্যই করা। এরপর ফুলকিরা নৃসিংহ দেবের মন্দিরে যায়। বড় রাজাবাবু বলে ফুলকিকে, বোধনের পর এবার নৃসিংহ দেবের আরতি হবে। ফুলকি মা, এই আরতি কিন্তু সেরকম আরতি নয়। তখন ফুলকি বলে, মানে? তখন বড় রাজাবাবু বলে যে আমাদের বংশের প্রতিষ্ঠিত দেবতাই তো নৃসিংহদেব, তাই মা দুর্গাকে আহ্বান করার পর নৃসিংহদেবকে আরতি করে নিমন্ত্রণ করি। স্বয়ং নৃসিংহদেব রাজমহলের এই দুর্গাপূজায় নিজেই আসেন, আর এই পুজো যাতে নির্বিঘ্নে হয় সে সমস্ত কিছু নৃসিংহদেব নিজেই দেখেন। যা শুনে অরণ্য বলে, এটা আবার হয় নাকি? তখন তমাল বলে, আমি কি করে জানবো? আমি কি এবারই ছেলে নাকি? শোনো, ফুলকিকে জিজ্ঞাসা করো। তখনই ঠাকুর মশাই বলে, হ্যাঁ এটা সত্যি, নৃসিংহদেব নিজে এসে পুজো গ্রহণ করবে, প্রসাদ খাবে। একথা শুনে তখন অরণ্য বলে, সে কি, আমি প্রথম এসব দেখছি। আচ্ছা, আমি একটু ফুলকি ম্যাডামের কাছে জিজ্ঞাসা করে আসি। এরপর তখন ফুলকি চলে যায় অরণ্যর কাছে। ফুলকির কাছে এসে বলে, ম্যাডাম আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। অন্যদিকে তখন ধানু বলে, এই তমাল দাদা, তুই কেন এরকম একটা করছিস বলতো? ফুলকিকে যদি এখন অরণ্যদা এসব কথা বলে, ফুলকি তো একদম রেগে যাবে। এদিকে অরণ্য ফুলকির কাছে চলে যায়। ফুলকি তো মন দিয়ে পুজো করছে। তখন ফুলকির কানে কানে গিয়ে বলে, ম্যাডাম একটু এদিকে আসবেন, একটা প্রশ্ন ছিল। তখন ফুলকি অরণ্যর সাথে চলে যায়। এদিকে অরণ্য তমালের এখানে ফুলকিকে নিয়ে আসে। তখন অরণ্য বলে, তমালদার একটা প্রশ্ন রয়েছে। তখন তমাল বলে, কি আমার প্রশ্ন? অরণ্য বলে, হ্যাঁ তুমি তো প্রশ্ন করলে। অরণ্য তারপর ফুলকিকে বলে, ম্যাডাম এসব কি সত্যি হয়? নৃসিংহদেবকে আমরা সত্যি দেখতে পাবো? উনি কি সত্যি বুক খাবেন? ফুলকি বলছে, এই প্রশ্ন তমাল দাদার নাকি আপনার? তখন তমাল বলে, এই প্রশ্নের তো অরণ্যই করেছে। লাভও বলছে, বেশ হয়ে গেল, এখন যে কি হয়? তখন তমাল বলে, আমি কেন এই প্রশ্নটা করতে যাব? আমি কত কিছু করেছি, পড়েছি, এসব নিয়ে দেখেছি। তখন যা শুনে ফুলকি অরণ্যকে বলে, শুনুন, আপনি না বড্ড বেশি কথা বলেন, বড্ড বেশি ফাজলামো করেন, আপনি না এরকম ফাজলামো আর করবেন না, এটা মাথায় ঢুকে রাখেন। এটা বললে অরণ্য অবাক হয়ে একদম ফুলকির দিকে তাকিয়ে থাকে। তখন ফুলকি আবার পুজো মণ্ডপে চলে যায়, মন দিয়ে তার বাবার সঙ্গে মানে বড় রাজাবাবুর সঙ্গে পুজো করতে থাকে। এদিকে ফুলকি বড় রাজাবাবু এবং বড় রানীমাকে বলে, পুজো হচ্ছে বাড়িতে, তাহলে ছোট রাজাবাবু মানে ইন্দ্রকুমার কেন ফাঁকে থাকবে? তাকে এই পুজোতে আনার জন্য ব্যবস্থা করা হোক। যা শুনে সবাই অবাক হয়ে যায়। আর ফুলকি মনে মনে বলতে থাকে, ছোট কুমারকে আনলেই আমি ছোট রানীমাকে ফলো করতে পারবো এবং তার সমস্ত কারসাজি ধরতে পারবো। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয় এবার ফুলকি কি পারবে ইন্দ্রকে কেন্দ্র করে ছোট রানীমার সমস্ত সত্যি বের করতে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।